বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমি রুবেল খান, প্রভাষক, পদার্থবিজ্ঞান বিভাগ। আজকে আমরা আলোচনা করব পদার্থবিজ্ঞান প্রথম পত্রের তৃতীয় অধ্যায় গতিবিদ্যা। তো গতিবিদ্যা আজকে আমার প্রথম ক্লাস, আর গতিবিদ্যা সংক্রান্ত কিছু বিষয় আছে, তোমরা নবম দশম শ্রেণীতে পড়ে আসছো। আমরা তার সাথে কিছু নতুন সংযোজন করে আজকের ক্লাসটা শেষ করব ইনশাল্লাহ। তো চলো আজকে আমরা শুরু করি। আজকের ক্লাসটা হচ্ছে আমাদের গতিবিদ্যা। আমরা যদি বলি যে গতিবিদ্যা বিষয়টা কি, পদার্থবিজ্ঞানের যে শাখায় গতি সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা, অর্থাৎ স্থিতি, গতি, পরম গতি, এইগুলো বিষয়ের উপর ভিত্তি করে আমরা আজকে এগুলো বিষয়ের উপর ভিত্তি করে গতিবিদ্যা আলোচনা। তো শুরুতে আমরা এটা পড়ার বা এটা বোঝার জন্য প্রথমে আমরা একটা বিষয় আলোচনা করতে হবে, সেটা হলো আমাদের প্রসঙ্গ কাঠামো। প্রসঙ্গ কাঠামো আমরা প্রসঙ্গ কাঠামো সংক্রান্ত বিষয়টা আমরা যদি এক কথায় বলি যে প্রসঙ্গ কাঠামো বিষয়টা কি, যে একটা বস্তুকে তিনটি অক্ষের সাথে বিবেচনা করা, তার অবস্থান নির্ণয় করা। আমরা জানি একটা বস্তু যখন 3 ডাইমেনশন হয় তখন আমরা এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ লিখতে পারি। তো সেক্ষেত্রে একটি বস্তুকে যখন 3টা অক্ষের সাপেক্ষে বিবেচনা করব তখন তাকে আমরা বলবো প্রসঙ্গ কাঠামো। তো আমরা প্রসঙ্গ কাঠামোটা একটু লক্ষ্য করি। প্রসঙ্গ কাঠামোটা হলো এভাবে যদি আমরা করি, তো একটা বস্তুরে আমরা 3টা অক্ষের সাথে বিবেচনা করতে পারি, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ। বস্তুটা যে কোনো অক্ষের সাপেক্ষে হতে পারে। ধরো এক্স অক্ষের সাপেক্ষে হতে পারে, ওয়াই অক্ষের সাপেক্ষে হতে পারে, জেড অক্ষের সাপেক্ষে বস্তুর অবস্থান হতে পারে। তাহলে আমরা এর উপর ভিত্তি করে কয়েকটা ক্লাসিফিকেশন করব। তার আগে আমরা শিখব প্রসঙ্গ কাঠামোর উপর ভিত্তি করে 2 ধরনের প্রসঙ্গ কাঠামো হয়। একটা হচ্ছে জড় প্রসঙ্গ কাঠামো, আর একটা হচ্ছে অজড় প্রসঙ্গ কাঠামো। প্রসঙ্গ কাঠামোটা 2 প্রকার, জড় প্রসঙ্গ কাঠামো, দ্বিতীয় অংশটি হলো অজড় প্রসঙ্গ কাঠামো। অজড় প্রসঙ্গ কাঠামো। জড় প্রসঙ্গ কাঠামোটা হলো যে কাঠামো সময়ের সাথে ত্বরণের কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ সমবেগে ধাবমান বা সমবেগে চলমান। আমরা যদি আরও সঠিকভাবে বলতে চাই সেক্ষেত্রে হবে যে সময়ের সাথে বস্তুর স্থান, কাল, অবস্থান যদি অপরিবর্তিত থাকে, সময়ের সাথে বস্তু অবস্থান মানে স্থান, কাল, অবস্থান যদি এগুলো পরিবর্তন না হয়, অপরিবর্তিত থাকে, তখন তাকে আমরা বলবো কি, জড় প্রসঙ্গ কাঠামো। আর জড় প্রসঙ্গ কাঠামোটা বিজ্ঞানী নিউটনের সূত্র মেনে চলে। আমরা এতটুকু জানি। আর যদি বলা হয় অজড় প্রসঙ্গ কাঠামোটা কি, অজড় প্রসঙ্গ কাঠামোটা হলো যে প্রসঙ্গ কাঠামো স্থান, কাল, অবস্থান এগুলো সময়ের সাথে পরিবর্তিত হয়, অর্থাৎ বস্তুর যখন ত্বরণের মান পরিবর্তন হয়, স্থান, কাল, অবস্থান এগুলো যদি সময়ের সাথে পরিবর্তিত হয়
তখন তাকে বলবো আমরা অজড়ব সংকাঠামো। আর অজড়ব সংকাঠামোটা আইনস্টাইনের সমীকরণ মেনে চলে। বিজ্ঞানী আইনস্টাইন ওনার যে থিওরি আছে, থিওরি ওই অনুযায়ী কী করবে, আইনস্টাইনের সমীকরণ কী করবে, মেনে চলবে। তো এবার চলো আমরা আর কিছু কাজ করি। আমরা জড়ব সংকাঠামোটা আবার আমরা বা প্রসংকাঠামোটাকে আমরা আরও 3টা ভাগে ভাগ করতে পারি মাত্রিক বিবেচনা করে। সেগুলো হলো একমাত্রিক, প্রসঙ্গ কাঠামো, দ্বিতীয় হবে দ্বিমাত্রিক প্রসঙ্গ কাঠামো, তৃতীয় অংশ হবে ত্রিমাত্রিক প্রসঙ্গ কাঠামো। তাহলে চলো আমরা 3টি অঙ্কের সাথে বিবেচনা করি। একমাত্রিক প্রসঙ্গ কাঠামোটা কি? একমাত্রিক প্রসঙ্গ কাঠামো হবে যদি বস্তুর গতির পরিবর্তন বা অবস্থান শুধু একদিকে পরিবর্তিত হয়, যে কোনো একটা অক্ষের সাপেক্ষে যদি পরিবর্তিত হয়, তখন তাকে আমরা বলবো একমাত্রিক প্রসঙ্গ কাঠামো। লক্ষ্য করো, একমাত্রিক প্রসঙ্গ কাঠামোটাকে যদি আমি বিবেচনা করি, এভাবে একটা অক্ষ নিলাম, আমি x দূরে এখানে একটা বিন্দু নিলাম, অর্থাৎ P বিন্দুতে x দূরত্বে একটা বস্তু আছে, বস্তুটা x দূরে আছে। তাহলে এই x দূরত্বে থাকাতে বস্তুর একটা অবস্থান ভেক্টর বা আয়তকার ভেক্টর যদি i হয়, তখন তাকে আমরা অবস্থান ভেক্টরটা হবে এভাবে xi, অর্থাৎ বস্তুটার ডিস্টেন্স মূল বিন্দু থেকে x অক্ষের দিকে x দূরে P বিন্দুতে যদি থাকে, এটা হচ্ছে ডিস্টেন্স আর এটা হচ্ছে অক্ষ। তাহলে দুটোটা x, এটা বড় হাতের xটা হচ্ছে অক্ষ আর এটা হচ্ছে ডিস্টেন্স বা দূরত্ব। সেক্ষেত্রে আমরা কি করব, x দূরত্ব যদি থাকে তাহলে আমাদের অবস্থান ভেক্টর r সমান হবে xi, x অক্ষের সাপেক্ষে x দূরে বস্তুটা P বিন্দুতে অবস্থান আছে। এভাবে যদি আমরা চলতে থাকি বা বুঝাই, তাহলে x অক্ষের দিকে একটা গাড়ি যখন শুধু সোজা একদিকে যায়, তখন তাকে আমরা বলবো একমাত্রিক প্রসঙ্গ কাঠামো। চলো এবার আমরা দ্বিমাত্রিক প্রসঙ্গ কাঠামো সম্বন্ধে একটু ধারণা নেই। আমরা দ্বিমাত্রিক প্রসঙ্গ কাঠামোটা বিবেচনা করব 2টি অক্ষের সাপেক্ষে, অর্থাৎ একটা x অক্ষের সাপেক্ষে আর একটা y অক্ষের সাপেক্ষে। যদি একটা বস্তুর অবস্থান বিবেচনা করি, ধরো বস্তুটা এই অবস্থানে আছে, আমরা আর একটু সুন্দর করে লিখলি, ধরো বস্তুর অবস্থানটা এই জায়গায় আছে, তাহলে বস্তুটাকে আমি এভাবে যদি দিয়ে দিই, তাহলে বস্তুর অবস্থান হবে এই P বিন্দুতে। এদিকটা তুমি লক্ষ্য করো, এটা x দূরত্বে, আর এদিকটা হচ্ছে আমাদের y দূরত্বে ডিস্টেন্স। আমি যেভাবে বিবেচনা করে দিই, তাহলে বস্তুর অবস্থান হবে r, অবস্থান ভেক্টর, আর x অক্ষের দিকে আমি এটাকে i ধরবো আর এটাকে ধরবো j। অর্থাৎ আমরা একটা বস্তুর অবস্থান যদি 2টি অক্ষের সাপেক্ষে বিবেচনা করি, 2টি অক্ষের সাপেক্ষে বিবেচনা করলে তখন তাকে আমরা বলবো দ্বিমাত্রিক প্রসঙ্গ কাঠামো। 2টি অক্ষের সাপেক্ষে বিবেচনা করে বিন্দুর কোনো বস্তুর অবস্থান নির্ণয় করা হয়, তখন তাকে আমরা বলবো দ্বিমাত্রিক প্রসঙ্গ কাঠামো। তাহলে লক্ষ্য করো, x অক্ষ এবং y অক্ষের মাঝখানে যদি P বিন্দুতে থাকে, তখন তাকে আমরা কি বলবো, দ্বিমাত্রিক প্রসঙ্গ কাঠামো। এই দ্বিমাত্রিক প্রসঙ্গ কাঠামোটা আমরা লেখার সময় এভাবে লিখবো, আমরা x অক্ষে পাইছি আর এভাবে পাইছি y অক্ষ পাইছি, অর্থাৎ xi আর yj। আমি দ্বিমাত্রিক প্রসঙ্গ কাঠামো বিবেচনা করলে এভাবে লিখতে পারবো, অর্থাৎ xi এবং yj। তাহলে তুমি যদি লক্ষ্য করো যে দ্বিমাত্রিক প্রসঙ্গ কাঠামোটা, তোমার একটা বাস্তবসম্মত উদাহরণ হলো ফুটবল খেলা, টেলিভিশন দেখা, তারপর বইয়ের পাতা,
আমরা যে বইটা পড়ি বইয়ের পাতা পৃষ্ঠা উঠানো এটা এক্স এবং ওয়াই অক্ষের সাথে বিবেচনা করা হয়। তাহলে আমরা এটা তোমাদেরকে একটা ধারণা, মোটামুটি একটা ভালো ধারণা দেওয়া হলো। চলো এবার আমরা 3 নম্বরে চলে যাই। ত্রিমাত্রিক প্রসঙ্গ কাঠামোটা হলো কোনো বিন্দু বা বস্তুর অবস্থান সঠিকভাবে বর্ণনা করার জন্য যদি আমি 3টি অক্ষের সাপেক্ষে বিবেচনা করি, এটাকে এক্স অক্ষ, এই অংশটাকে ওয়াই অক্ষ, এই অংশটা জেড অক্ষ। বস্তুর অবস্থান যদি এই ক্ষেত্রে হয় তাহলে আমরা এভাবে কী করব, এভাবে একটা বিবেচনা করব, এই এই এই। তুমি লক্ষ্য করবে এক্স অক্ষের সাথে যেটা থাকবে, আমরা এক্স অক্ষ নিলাম, তাহলে এটা ওয়াই অক্ষ নিলাম, এই অংশটা জেড অক্ষ নিলাম। তাহলে বিন্দুর অবস্থানটা যদি আমি এভাবে নির্ণয় করে দিই, এই যে অবস্থান এক্স অক্ষের সাথে আই, ওয়াই অক্ষের সাথে আমরা জে লিখব, আর জেড অক্ষের সাথে যদি আমরা কি লিখি, তো বস্তুর অবস্থানটা হবে এই জায়গায়। তাহলে একটা বস্তুর অবস্থান আমি 3টি অক্ষের সাপেক্ষে যদি বিবেচনা করি তখন তাকে আমরা বলবো ত্রিমাত্রিক প্রসঙ্গ কাঠামো। তাহলে এই ত্রিমাত্রিক প্রসঙ্গ কাঠামোটা এভাবে হবে, অবস্থান ভেক্টরটা হবে ত্রিমাত্রিক প্রসঙ্গ কাঠামোর অবস্থান ভেক্টর, অর্থাৎ এক্স আই ওয়াই জে প্লাস জেড কে আমরা এভাবে বিবেচনা করতে পারি। অর্থাৎ 3টি অক্ষের সাপেক্ষ করলে এক্স অক্ষের সাথে আই, ওয়াই অক্ষের সাথে জে, জেড অক্ষের সাথে কে যদি একক ভেক্টর থাকে তখন তাকে আমরা এক্স ওয়াই জেড এভাবে কি করতে পারি, আমরা বিবেচনা করতে পারি। তাহলে একটা আমাদের এই চ্যাপ্টারে একটা অন্যতম অংশ শেষ হয়ে গেল। চলো এবার আমরা আমাদের পরের অংশটা দেখে নিই। আমাদের কতিপয় বিষয়গুলোর রাশি, গতি বিষয়ক রাশি, কতিপয়, এখানে হবে কতিপয় গতি সংক্রান্ত রাশি, কতিপয় গতি সংক্রান্ত রাশি। এটাকে আমরা কিভাবে বিবেচনা করব, এখানে আমাদের অনেকগুলো সংজ্ঞা আমাদের পড়তে হবে। তো অনেকগুলো সংজ্ঞার মধ্যে আমরা নিচে পড়েছিলাম বা নবম নিচের ক্লাসগুলো থেকে পড়েছিলাম সরণ, বেগ, ত্বরণ, মন্দন, তাৎক্ষণিক বেগ, তাৎক্ষণিক ত্বরণ, সুষম গতি, অসম গতি, অসম গতি, ঘরবেগ, ঘর দ্রুতি, তারপরে তাৎক্ষণিক বেগ, তাৎক্ষণিক ত্বরণ, তাৎক্ষণিক দ্রুতি, তাৎক্ষণিক দ্রুতিও লিখতে পারবা, তাৎক্ষণিক দ্রুতি। এভাবে আমরা কয়েকটা সংজ্ঞা সংজ্ঞাতে একটু পরিচিত হই। এগুলো আমরা আরও হয়তো বা অনেকগুলো সংজ্ঞা আসতে পারে, আমরা এই সংজ্ঞাগুলো সম্বন্ধে একটু ধারণা নিয়ে নিই। আমরা পারি স্মরণ হচ্ছে, আর এখানে স্মরণ যদি আসছে আমাদের এখানে দ্রুতিও লাগবে, দ্রুতি, দ্রুতি। আমরা কিছু কয়েকটা সংজ্ঞা পড়ি, তারপর বাকিটা তোমরা বাসায় পড়ে নিবা। দ্রুতিটা হচ্ছে যে কোনো দিকে বস্তুর অবস্থার পরিবর্তনকে দ্রুতি বলা হয়। স্মরণটা হলো নির্দিষ্ট দিকে সময়ের সাথে বস্তুর অবস্থার পরিবর্তনকে স্মরণ বলা হয়। বেগ হবে নির্দিষ্ট দিকে বস্তুর সময়ের সাথে স্মরণের পরিবর্তনের হারকে বেগ বলে, সময়ের সাথে বেগের স্মরণের পরিবর্তনের হার, সময়ের সাথে বেগের পরিবর্তনের হার, সময়ের সাথে বেগের এটা সুষমভাবে বাড়ে, এটা অসমভাবে বাড়ে। সময়ের সাথে বস্তুর বেগের পরিবর্তন যদি সুষম বেগে বাড়ে তখন তাকে সুষম ত্বরণ বা ত্বরণ, আর যদি সময়ের সাথে বস্তুর বেগের পরিবর্তন না বেড়ে কমতে থাকে তখন তাকে বলা হয় মন্দন।
আর স্মরণ রে এস দ্বারা প্রকাশ করে, ব্যাক রে বি দ্বারা প্রকাশ করে, ত্বরণ রে দ্বারা প্রকাশ করে, মন্দন রে দ্বারা প্রকাশ করে। মন্দনের মানটা ঋণাত্মক হলে আমরা কি মন্দন বলবো। তাৎক্ষণিক দ্রুতি হলো যে ক্ষুদ্র সময় ব্যবধানে বস্তুর যে কোনো দিকে অবস্থার পরিবর্তনকে তাৎক্ষণিক দ্রুতি বলা হয়। তাৎক্ষণিক বেগ হবে ক্ষুদ্র সময় ব্যবধানে সময়ের সাথে বস্তুর স্মরণের পরিবর্তনের হারকে তাৎক্ষণিক বেগ বলা হয়। আর তাৎক্ষণিক ত্বরণ হলো ক্ষুদ্র সময় ব্যবধানে সময়ের সাথে বস্তুর বেগের পরিবর্তনকে ত্বরণ বলা হয়। সুষম ত্বরণ হচ্ছে সুষম গতিটা হলো যদি বস্তুটা সময়ের সাথে অবস্থার পরিবর্তন যদি হয় বা একই হারে বাড়তে থাকে তখন তাকে আমরা বলবো সুষম গতি। আর অসম গতি হবে যদি বস্তুটা সময়ের সাথে বস্তুর অবস্থার কি হবে সমানভাবে না বেড়ে বেগের তারতম্য বা ভিন্ন ভিন্নভাবে গতিশীল হয়, তখন তাকে অসম গতি বলা হয়। আর আমরা গড়বেগটা হলো যে গড়বেগটা আমরা লিখবো যে বস্তুটার আদিবেগ এবং শেষ বেগরে সমান সংখ্যক দ্বারা যোগ করে সমান সংখ্যক দ্বারা বার করলে আমরা গড়বেগ পারি। আর গড় দ্রুতি রয়েছে দূরত্ব, মোট দূরত্ব থেকে মোট সময় দ্বারা ভাগ করলে আমরা অর্থাৎ মোট দূরত্বকে মোট সময় দ্বারা ভাগ করলে আমরা গড় দ্রুতি পাই। তো আশা করি আমরা এই সংজ্ঞাগুলো সংক্রান্ত আমরা মোটামুটি একটা ধারণা তোমাদেরকে দিতে পারলাম। তোমরা এই বিষয়গুলো সম্বন্ধে একটা ধারণা নিবা। আমরা এবার সামনে আগাই, আমাদের আরও কিছু কাজ বাকি ছিল। আর এবার আমরা এই গতি সংক্রান্ত কয়েকটা রাশির সাথে পরিচিত হই। গতির সংক্রান্ত আমরা রাশি নবম দশম শ্রেণীতে পড়েছিলাম, গতি সংক্রান্ত রাশি। তো অর্থাৎ গতি সংক্রান্ত রাশি হিসেবে গতি সমীকরণ যদি আমরা পাই তাহলে আমরা কয়েকটা সমীকরণের সাথে পরিচিত হই। আমাদের সমীকরণটা হলো এরকম, বি সমান ভি নট প্লাস এটি। আমরা এটা কি করব, প্রমাণ করব। এটা আমরা এটা সমীকরণের সাহায্যে যদি প্রমাণ করি তাহলে আমরা এটা কি করব, এখানে কিন্তু এটা প্লাস আর এটা টি, তুমি আবার একরকম মনে করবা না, এটা হচ্ছে টি আর এটা হচ্ছে প্লাস। তাহলে এটা আমরা বোঝার জন্য আমাদের একটা লেখচিত্র দিলে ভালো হয়। ধরো এটা একটা লেখচিত্রের মাধ্যমে প্রকাশ করলে খুব সুন্দর হয়। এখানে যদি আমরা সময় লিখি, সময় টি সমান সমান 0, তাহলে আমরা এখানে বেগ লিখব, বেগ ভি নট। আর আমাদের এখানে ত্বরণ সমত্বরণে চলবে, কোনো সমস্যা নাই, আমরা ত্বরণটা লিখতে পারি, সমত্বরণে চলবে। আমরা কোন এক পর্যায়ে এই জায়গা থেকে যাত্রা শুরু করলাম, কোন এক সময় পরে বস্তুর এই অবস্থানে আসলাম। আমি জানি না দেখা যায় কি না, হ্যাঁ দেখা যাইতেছে স্পষ্টভাবে। তাহলে আমরা এখান থেকে আরেকটু ক্ষুদ্র দূরত্ব সরাবো। যাত্রা শুরুতে বস্তুর অবস্থান খেয়াল করো বা লক্ষ্য করো, বা যাত্রা শুরুতে বস্তুর অবস্থান 0, এ সমান্তরালে চলার পর কিছু সময় পর বস্তুর সময় হবে টি, আর কিছু সময় অতিক্রম করার পর বস্তুর বেগ হবে ভি, অর্থাৎ ভি নট থেকে বি। তারপর আমরা আরেকটু কাজ করতে পারি, সেই অংশটা হলো এই ডিস্টেন্স থেকে যখন এই ডিস্টেন্স আমরা যাব, ধরো এখানে আমরা এটাকে কি ধরি, এ বিন্দু ধরি, এটাকে আমরা বি বিন্দু ধরি, আর এটাকে আমরা সি বিন্দু ধরি। এ বিন্দুতে যাত্রা শুরুতে বস্তুর সময় 0, বেগ বি নট, বা বেগ বি নট মানে 0-এর কাছাকাছি বা আদি বেগটাকে আমরা এইভাবে মেনশন করব। এ সমতলে চলার পর বস্তুটা যদি টি সময় হয়, অর্থাৎ কিছু সময় অতিক্রম করার পর বস্তুটার বেগ যদি বি হয়, তাহলে আর এ থেকে বি ডিস্টেন্স বা বি দূরত্ব যাইতে আমাদের যতটুকু সময় লাগবে, আর বি থেকে সি দূরত্ব যাইতে আমাদের সময়টা কি লাগবে, আরও কম লাগবে। অর্থাৎ এখানে হবে ডিটি। এই অংশটা ক্ষুদ্র দূরত্ব, অর্থাৎ এ বিন্দু থেকে বি বিন্দুতে আসতে আমাদের যতটুকু সময় লাগবে, আর বি বিন্দু থেকে সি বিন্দুতে আসতে তার অনেক কম সময় লাগবে। মনে করো তুমি এখন তোমার বাসা বা বাজারে আসলা, বা বাজারের কাছাকাছি এসে তুমি গাড়ি দিয়ে নামলা, তারপর বাজারের যে ডিস্টেন্স ছিল এটা হাইটা তুমি 1 মিনিট 2 মিনিটে পার হয়ে গেলা। আর তাহলে তোমার বাজারের দূরত্বটা যদি কয়েক কিলোমিটার হতে পারে, আর বাজার থেকে যে জায়গায় নামছো ওই জায়গা থেকে ডিস্টেন্সটা হবে কয়েক মিটার হতে পারে। এরকম মানে প্রথম অংশটা থাকবে ডিস্টেন্সটা বড়, আর পরের অংশটা থাকবে ডিস্টেন্সটা ছোট। এভাবে আমরা কি করতে পারি, তাহলে
এই সি বিন্দুতে আসার পর তাহলে আমাদের দূরত্ব হবে, টোটাল দূরত্ব হবে টি প্লাস, সি বিন্দুতে আসার পর টোটাল সময় হওয়া আমাদের টি প্লাস ডিটি, ব্যাক হবে বি প্লাস বি নট বা ডিবি, এভাবে আমরা লিখতে পারি। তাহলে আমরা এখানে ব্যাকটা হবে ডিবি, অর্থাৎ সবগুলোর সাথে ডি ইনক্লুড করা হবে, টি 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 সময় পর বা ক্ষুদ্র সময় পর হবে ডিটি, আর ব্যাক হবে ডিবি। তো এখন আমরা যদি ধরে নিই, এবার আমরা পড়ার জন্য যে মনে করি এক্স অক্ষের ধনাত্মক দিকে ক্ষুদ্র ত্বরণে আমরা এটাকে একটা কি করতে পারি, একটা অক্ষ বিবেচনা করতে পারি। এই অংশটাকে একটা অক্ষ, এক্স অক্ষের ধনাত্মক দিকে একটু ক্ষুদ্র ত্বরণে একটা বস্তু বা সুষম ত্বরণে একটা বস্তু কি করতেছে, অগ্রসর হইতেছে। বস্তুটা যখন তুমি যখন লেখবা তখন তো এখানে লেখাই আছে টি সমান 0 হয় তখন বি সমান বি নট। আবার টি সমান, আমরা যখন টি সমান টি লিখবো, যে টি সমান টি লিখবো, টি হয় তখন আমাদের কি হবে, বি সমান হবে বি। অর্থাৎ সময়টা যখন 0 তখন ব্যাকটা হবে বি নট, সময়টা যখন টি হয় তখন ব্যাক হবে কি বি। তাহলে এবার আমরা আর এখানে টোটাল হবে সময়টা যখন ডিটি হয় তখন ব্যাক হবে ডিবি। এখন আমরা যদি জানি যে সময়ের সাথে বস্তুর সরণের পরিবর্তন, সময়ের সাথে বস্তুর ব্যাগের পরিবর্তন হারকে আমরা কি বলবো, এখানে আমরা একটু কাজ করে নেই। এই সরণের আমরা জানি সময়ের সাথে বস্তুর ব্যাগের পরিবর্তনকে ত্বরণ বলা হয়, অর্থাৎ ত্বরণটাকে আমরা এইভাবে লিখবো, ত্বরণ সমান হবে ডিবি বাই ডিটি। সময়ের সাথে বেগের পরিবর্তন হারকে ত্বরণ বলা হয়। তুমি লক্ষ্য করে সমান ডিবি বাই ডিটি এটা আমরা লিখতে পারি। তাহলে যদি লিখতে পারি তাহলে এবার আমরা একটু ক্যালকুলেশন করি, কোনাকুনি গুণ করে দেই। তাহলে ডিবি সমান হবে এ ডি টি। এই অংশটা যদি তুমি ভালো করে বুঝতে পারো তাহলে তুমি সামনে আগাইতে পারবা। এবার এই যে আমরা এই সমীকরণটা বসিয়ে দিই, আমরা যে সমীকরণটা লিখলাম, তাহলে এটাকে আমরা 1 নং সমীকরণের মাধ্যমে প্রকাশ করি। এই অংশটা 1 নং সমীকরণে আমরা এই যে সীমাটা ব্যবহার করেছি, এই সীমাটা ব্যবহার করে দিই। তো 1 নং সমীকরণকে আমরা কি করব, সমাকলন করে পাই। 1 নং সমীকরণটাকে আমরা কি করব, সমাকলন করব। সমাকলন করার পর আমরা লিখি, তোমরা এখানে লিখে নিবে 1 নং সমীকরণকে সমাকলন করে পাই। তাহলে আমরা সমাকলন হলে সমাকলন চিহ্ন দিতে হবে, এই অংশটা হবে ডিবি, আর এখানে আমাদের এটা তো সমতল, এটাকে আমরা বাইরে বের করে তাহলে ডিটি লিখি, তাহলে আমাদের জন্য সুবিধা হয়। সমাকলন লেখার জন্য একটা নিয়ম আছে, নিয়মটা হলো এই ডি এর সাপেক্ষে যখন বি থাকবো তো বি এর সীমা লক্ষ্য করো, বি এর নিম্ন সীমা হচ্ছে বি নট আর ঊর্ধ্ব সীমা হচ্ছে আমাদের কি বি। তাহলে বি এর নিম্ন সীমা হচ্ছে বি নট, ঊর্ধ্ব সীমা হচ্ছে আমাদের বি, আর টি এর নিম্ন সীমা হচ্ছে 0 আর ঊর্ধ্ব সীমা হচ্ছে টি, অর্থাৎ 0/t। এবার আমরা আমাদের বোঝানোর জন্য আমরা আরেকটু কাজ করে নিই। আমরা ধরো অনেকে সমীকরণ, ইন্টিগ্রেশনের সমীকরণ পারি না, সেক্ষেত্রে আমরা একটু লিখে নিই। এটা হচ্ছে আমাদের সমীকরণ, ইন্টিগ্রেশন ডিএক্স এর সমীকরণের সূত্র হবে সি এক্স, অর্থাৎ ইন্টিগ্রেশন ডিএক্স এর পরিবর্তে আমরা কি লিখবো, এক্স লিখবো। তাহলে ইন্টিগ্রেশন ডিবির পরিবর্তে আমরা কি লিখবো, বি লিখবো, বি এক্স এর এই আলোকে লিখবো বি। লেখার পর আমাদের এই যে সীমাটা আছে, আমরা সীমাটা তৃতীয় বন্ধনীর মাধ্যমে প্রকাশ করে দেব। নিম্ন সীমাটা হচ্ছে বি নট, ঊর্ধ্ব সীমা হচ্ছে আমাদের বি, আর এখানে অংশটা আমরা প্লাস দিলাম, এর এই লিখলাম। আর এখানে টি এর আবার সেম ইন্টিগ্রেশন ডিটির পরিবর্তে আমরা কি লিখবো, টি লিখবো। টি লেখার পরে টি এর নিম্ন সীমা হচ্ছে আমাদের 0, ঊর্ধ্ব সীমা হচ্ছে আমাদের টি। এবার আমরা এই যে সমীকরণের মানগুলো বসাই দিব, খেয়াল করো। আমাদের এইখানে এখন কাজটা হলো এই বি এর পরিবর্তে আমরা ঊর্ধ্ব সীমা আর নিম্ন সীমা বসাবো। তো এবার আমরা এই বি এর পরিবর্তে ঊর্ধ্ব সীমা বিয়োগ নিম্ন সীমা, তো এখানে বি আছে এবং আমরা বি বসালে বি পাবো, আর নিম্ন সীমা কি ঊর্ধ্ব সীমা বিয়োগ নিম্ন সীমা, নিম্ন সীমা হচ্ছে বি এর পরিবর্তে আমরা কি লিখবো, বি নট লিখবো, প্লাস ত্বরণের জায়গায় ত্বরণ লিখবো, ঊর্ধ্ব সীমা হচ্ছে টি,
নিম্ন সীমা হচ্ছে 0, আমরা এভাবে পাই। তারপর যদি আমরা আরেকটু কাজ করি তাহলে এখানে একটা এই অংশটা তো সমান, আমরা এখানে প্লাস দিয়ে ফেলেছি, এই অংশটা প্লাস হবে না, এই অংশ হবে সমান সমান। এটা ভুল হয়েছে, তোমরা সংশোধন করে নাও। অর্থাৎ এই অংশটা আমাদের এই সমান সমান লেভেলটা ঠিক থাকবে। এই অংশটা ছিল বাম পক্ষ, এই অংশটা ডান পক্ষ, আমরা একসাথে করেছিলাম। এবার আমরা এই মাইনাসটা ওই পাশে দিলে হবে প্লাস প্লাস, এটা টি এর সাথে গুণ করলে হবে এটি, আর এর সাথে 0 গুণ করলে হবে 0। আমরা এই অংশটা লিখবো না। দেখো আমরা লক্ষ্য করে এই যে আমরা যে গতি সমীকরণটা পড়েছিলাম, এই প্রত্যাশিত মান আমরা কি করলাম, পাইলাম। তুমি যদি এই অংশটা বুঝতে পারো তাহলে আশা করি তুমি তোমার সামনের অংশগুলো তোমরা পারবা। আমি আরেকটা অংশ দেখিয়ে দিই, আর বাকিগুলো তোমরা বাসা থেকে পড়ে নিবা। আরেকটা অংশ দেখাই, চলো আমরা আরেকটা সমীকরণ প্রতিপাদন করি। আমাদের সবগুলো হয়তোবা লাগবে না, আমরা আমাদের বোঝার জন্য কয়েকটা অংশ করব। আমরা যদি অংশটা করি, ধরো আরেকটা অংশ করি, আরেকটা অংশ হবে আমরা x সমান x0 প্লাস v0t প্লাস হাফ এটি স্কোয়ার। আমরা এখন এই সমীকরণটা প্রতিপাদন করব, গতির সমীকরণটা ক্যালকুলাসের সাহায্যে প্রতিপাদনটা করব। লক্ষ্য করো এই সমীকরণে আমাদের কি কি অংশ আছে স্যার? এই সমীকরণে আমরা যদি পড়তে চাই তো সেই ক্ষেত্রে আমরা আমাদের সরণটা লাগবে, আর আগের অংশতে ব্যাগ আর সময় ছিল। সরণটা যাত্রা শুরুতে আমাদের x0 হবে, আর টি সময় পর বস্তুর সরণ হবে x, আর এখানে হবে dx। আর এই অংশটা মূলত আমাদের সরণ, অর্থাৎ এই যে এই অংশটা আমাদের সরণ প্রকাশ করবে। লক্ষ্য করো টি সমান 0, বি সমান b0, আর x সমান x0, এগুলো হচ্ছে যাত্রা শুরুতেই। আর কিছু সময় অতিক্রম করার পরে টি সমান t, বি সমান b, আর x0 সমান x, এগুলো আমরা কি করি, লিখতে পারি। তো এখন আমরা যদি মনে করি x অক্ষ ধনাত্মক দিকে সমতলের গতিশীল একটা বস্তু, যাত্রা শুরুতে টি সমান যখন 0 ছিল তখন বি সমান b0, x সমান x0, টি সময় পর যখন টি হয় তখন বি সমান b, x সমান x। এবার যদি আমরা এগুলো লিখি, যে আমরা জানি ত্বরণের সমীকরণটা লিখতে পারি a সমান হচ্ছে dv/dt, অর্থাৎ বেগের পরিবর্তন হারকে আমরা কি বলবো, ত্বরণ বলবো। এবার যদি আমরা কোনাকুনি গুণ করে দেই, dv সমান হবে a dt। এটাকে আমরা একটা সমীকরণের মাধ্যমে প্রকাশ করে দিলাম। এবার এই অংশটাকে যদি আমরা আরেকটু কাজ করে নেই, এই অংশটাকে আমরা যদি কাজ করে নিই আগের মতন, অর্থাৎ এই অংশটা আমরা কিছুক্ষণ আগে করেছিলাম, কি করেছিলাম, এই অংশটা আমরা করেছিলাম এই অংশটা আমরা করেছি, করার পরে আমরা যে সমীকরণটা ওই পর্যন্ত আমরা যাই। অর্থাৎ এই অংশটা আমরা বি সমান b0 প্লাস এটি, এই অংশটা আমরা করেছি স্যার। এই অংশটা আমরা ওই যে টি সমান 0 এবং x সমান x0 এভাবে দিয়ে আমরা ক্যালকুলেশন করে অংশটা করেছি। তাহলে এই অংশটা করে আমাদের আর নতুন করে লিখতে হবে না, তোমরা আগের অংশ থেকে লিখে নাও। এই অংশটা পর্যন্ত আমরা আসব। তো আসার পরে আমরা একটু কাজ করে নেই। আবার আমরা যদি একটু কাজ করি, b সমান dx/dt, অর্থাৎ ব্যাগটা হবে সরণের পরিবর্তন হারকে আমরা কি বলবো, ব্যাগ বলবো। তাহলে এবার আমরা dx সমান কি লিখতে পারি, b dt। আমরা কি করতে পারি, কোনাকুনি গুণ করতে পারি। আচ্ছা, আমরা যদি এই অংশটা লিখি তাহলে আমরা একটু কাজ করে নেই। আমরা b এর মানটা কি লিখতে পারি, b0 প্লাস এটি লিখতে পারি, এটা হচ্ছে আমাদের সাইড নোট। তাহলে dx সমান b0 প্লাস এটি, তার সাথে আমাদের অংশটা রয়ে গেছে dt।
তাহলে বি নট আমরা লিখতে পারি বি নট ডিটি প্লাস বি নট এ টি ডিটি। আমরা এই অংশটা লিখতে পারি। লেখার পর এ ডিটি এইভাবে আমরা লিখতে পারি। এখন আমরা যদি এই সমীকরণগুলোতে সীমা বসাই, সীমাটা এটার একটা আমরা 3 নং 4 নং সমীকরণ ধরে নেই। আমরা যদি সমীকরণটা বসাই তাহলে কি পাই লক্ষ্য করো, যখন t সমান 0 হয় তখন b সমান b নট এবং x সমান x নট হয়। যখন t সমান t হয় তখন দুইবার আসছে, তখন b সমান b এবং x সমান x। এই সীমাগুলো আমরা এই সমীকরণে বসাবো। তাহলে লক্ষ্য করো আমাদের এখানে কি ছিল, dx ছিল, dxটা হচ্ছে আমাদের x এর সমাকলন। তাহলে আমরা x এর নিম্ন সীমা হচ্ছে x নট, ঊর্ধ্ব সীমা হচ্ছে x। বি নটটা আমরা লিখে দিলাম। আমরা এখানে লিখি লক্ষ্য করো আমরা বি নটটাকে বাইরে বের করে দিই। আর আমাদের এখানে সীমাটা ছিল, আমরা লক্ষ্য করব কি ডি এর সাথে যা থাকবে তার সীমা হবে তা, অর্থাৎ ডি এর সাথে টি আছে, আমরা টি নিম্ন সীমা 0, ঊর্ধ্ব সীমা হচ্ছে টি, তাহলে আমরা ডিটি লিখব। আর এখানে বি নট এ টি ডিটি, ঠিক আছে। আমরা এখানে এটিটা বি নট, আমরা এটাকে বাইরে বের করে দেই। যদি আমরা বাইরে বের করে দেই আমাদের এখানে একটা ভুল হয়েছিল, এই অংশটা আমাদের হবে না। বি নটটা এই অংশটা যখন করব এটাতে গুণ করছি, হ্যাঁ এটাতে, এই অংশটা আমাদের বি নটটা হবে না, বি নটটা মিস্টেক হয়ে গেছে। তাহলে আমরা এখানে সীমা দিলাম কি টি ডিটি, 0 আর হবে টি। তাহলে আমরা এবার মান বসাই, অর্থাৎ আমরা করলাম, সাজিয়ে লিখলাম। লেখার পর এবার এক্স এর ইন্টিগ্রেশন আগের মতন, ডিএক্স এর ইন্টিগ্রেশন হবে এক্স, নিম্ন সীমা এক্স নট, ঊর্ধ্ব সীমা হবে এক্স, আর এখানে বি নটটা আমাদের ধ্রুবক হিসাবে থাকবে। টি এর সীমাটা হবে নিম্ন সীমা ডিটির পরিবর্তে টি, নিম্ন সীমার 0, ঊর্ধ্ব সীমা টি। এখানে আমরা এটা ঠিক রাখলাম। এক্স ডিএক্স এর ইন্টিগ্রেশন হবে কি এক্স স্কোয়ার বাই 2, তাহলে এখানে হবে টি স্কোয়ার বাই 2, তার সাথে আমাদের অংশ হবে ঊর্ধ্ব সীমা হচ্ছে টি, নিম্ন সীমা হচ্ছে 0। অর্থাৎ আমরা এই অংশটাকে এভাবে আমরা সাজিয়ে বা ক্যালকুলেশন করে লিখতে পারি। তাহলে এবার আমরা ঊর্ধ্ব সীমা বিয়োগ নিম্ন সীমা, বি নট ঊর্ধ্ব সীমা বিয়োগ নিম্ন সীমা, হাফটা এখানে রেখে দিলাম, ঊর্ধ্ব সীমা বিয়োগ নিম্ন সীমা। তাহলে এবার আমরা আর একটু কাজ করে নেই। এক্সটা এই পাশে দিয়ে দেই, প্লাস বি নট টি প্লাস হাফ এ টি স্কোয়ার। এই অংশের সাথে আমাদের মিলে গেছে। তাহলে আমরা লিখতে পারি যে গতি সমীকরণটা আমরা প্রতিপাদন করতে পারলাম। এইভাবে তোমাদের অনেক সময় অঙ্ক পরীক্ষাতে আসতে পারে। আবার আমাদের উচ্চতর দক্ষতার প্রশ্ন এখানে তোমার এটা ভার্সিটি কোচিংয়ের জন্য কাজে লাগে, আর দ্বিতীয় হলো তোমার নৈবিত্তিকের জন্য এই ক্যালকুলেশনটা কাজে লাগবে। আমরা ইনশাল্লাহ আজকে যারা ক্লাস করছো তোমাদেরকে ধন্যবাদ। আর ইনশাল্লাহ আগামী ক্লাসটা এর উপর ভিত্তি করে আমরা নেওয়ার চেষ্টা করব। আর তোমরা নিয়মিত ক্লাস করবা, ক্লাস করলে তোমরা অনেক কিছু বুঝতে পারবা। আর তোমাদের বাড়ির কিছু কাজ দিয়ে দেই, তোমরা এই সংক্রান্ত উপর ভিত্তি করে সংজ্ঞাগুলো লিখে আমাকে খাতার মধ্যে লিখে জমা দিয়ে দিও বা ছবি পাঠিয়ে দিও, আমরা ইনশাল্লাহ দেখার চেষ্টা করব। তো ঠিক আছে, তোমরা যারা আজকে ক্লাস করছো তোমাদেরকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।